নমস্কার। ভাষা ও ভবিষ্যৎ আয়োজিত কথায় কথায় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি বিশ্বজিৎ পান্ডা। আপনারা জানেন ভাষা ও ভবিষ্যৎ কথায় কথায় এই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে আমরা আড্ডা দিয়ে কথা বলি। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক এবং সত্যজিৎ বিশেষজ্ঞ দেবাশিস মুখোপাধ্যায়। আগের দিন আপনারা শুনেছিলেন দেবাশিস মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা আড্ডা দিচ্ছিলাম। আজকে তার তৃতীয় পর্ব। এমন কিছু বলুন যেটা এরকম কোনো আপনার আক্ষেপ হয় না যে সত্যজিৎ রায় এখন নেই, চলে গেছেন, পরবর্তীকালে আপনি যা কাজ করেছেন? কারণ এতক্ষণ বললেন যে আপনি যা যা পাচ্ছেন, যেমন সুকুমার সম্পর্কে সেটা আপনি সত্যজিৎ রায়কে দিচ্ছেন, তিনি খুব মুগ্ধ হচ্ছেন, খুশি হচ্ছেন। তো এরকম তিনি নেই, দেখে যেতে পারেননি, এরকম কোনো কিছু আপনি খুঁজে পেয়েছেন, আবিষ্কারই বলা যেতে পারে, বা নতুন করে কিছু লিখেছেন, এরকম কোনো তথ্য আছে যার জন্য আপনার আক্ষেপ হয়তো দেখাতে পারলে ভালো লাগতো? দেখুন, অনেক রয়েছে এরকম, ওনার লেখা তো রয়েছে অনেক। এবং আমার মনে আছে যে আমি যখন উপেন্দ্র কিশোর নিয়ে কাজ করছি, এইগুলো জিজ্ঞেস করতে পারলে খুব ভালো হতো। আমি যখন উপেন্দ্র কিশোর নিয়ে কাজ করছি, আমি উপেন্দ্র কিশোরের টুনটুনির বই, ইউরাইয়ান সন্স থেকে যে ছাপা যে বই, সে বই আমি পেলাম, হাতে পেলাম। এবং সে বইয়ের পর যখন সিগনেট থেকে টুনটুনির বই বেরোলো এবং সেটা আগাপস্তলা পাল্টে দেওয়া হলো, মলাট সত্যজিৎ রায় আঁকলেন, এবং সেই বই আমি যখন দুটো পাশাপাশি নিয়ে দেখছি, এটা আমার একটা কিন্তু নেশা ছিল যে মূল এডিশন এবং পরবর্তীকালে যে এডিশন বেরোচ্ছে সেই দুটো মিলিয়ে দেখা। তা পড়তে দিয়ে গিয়ে দেখি যে সত্যজিৎ রায় ওই ওই যে উপেন্দ্র কিশোরের আঁকা টুনটুনির বইতে যে ইলাস্ট্রেশন গুলো ছিল, আর সিগনেট প্রেসের থেকে যে বইগুলো বেরোচ্ছে তাতে যে উপেন্দ্র কিশোরের ছবিগুলো, সেই ছবিগুলোর মধ্যে না কয়েকটা অমিল দেখতে পাচ্ছি। অমিল ধরুন একটা জায়গায় 3টে সূক্ষ্ম লাইন আছে, কিন্তু আমি দেখলাম সিগনেটের বইতে 4টে আছে। ফলে এবং প্রত্যেকটা মিলিয়ে দিতে গিয়ে দেখি যে উপেন্দ্র কিশোরের ছবিগুলো, শুনুন, এটা তো ব্লক করে ছাপা হতো, যে সাইজে আঁকা হচ্ছে সেই সাইজেই ব্লক হচ্ছে এবং সেই সাইজেই ছাপা হচ্ছে। কিন্তু দেখলাম যে সিগনেটের বইতে সেটা বড় করে ছাপা হয়েছে, অর্থাৎ নতুন ব্লক হয়েছে। এবং ছবিগুলো কিছু কিছু চেঞ্জ, খুব সূক্ষ্ম চেঞ্জ। আমি বুঝতে পারলাম যে উপেন্দ্র কিশোরের এডিশনে, উপেন্দ্র কিশোর নিজের যে ছবিগুলো, সেই ছবিগুলোর ব্লক তো খুঁজে পাওয়া যায়নি, এবং ছবিগুলো কিছু কিছু নষ্ট হয়ে গেছে। ফলে প্রত্যেকটা ছবি সত্যজিৎ রায় নিজে এঁকেছেন। উনি যখন সন্দেশে যে ছবি বেরোচ্ছে, উপেন্দ্র কিশোরের আঁকা যে ছবি বেরোচ্ছে, সত্যজিৎ রায় 1961-তে সন্দেশে যখন সেই গল্প, সেই ছবি বার করছেন, রিপ্রিন্ট করছেন, দেখছি উপেন্দ্র কিশোরের ছবিগুলো উনি নতুন করে এঁকে নতুন সন্দেশের জন্য ব্যবহার করছেন। কিন্তু যেহেতু এটা সত্যজিৎ রায় নিজে আঁকছেন না, নিজের নিজের ছবি নয়, উপেন্দ্র কিশোরের ছবি কপি করছেন, ফলে উনি কখনো নাম দিতেন না। কিন্তু দুটো ছবি আমি পাশাপাশি দেখতে গিয়ে দেখছি যে উপেন্দ্র কিশোর হাফ টোনে এঁকেছেন, সত্যজিৎ সেটা লাইনে ট্রান্সফার করেছেন। কিন্তু লোকে এতদিন ধরে জেনে গেছে ওগুলো উপেন্দ্র কিশোরের আঁকা ছবি, কিন্তু আদতে ওটা সত্যজিৎ রায়ের রিড্রয়িং করা ছবি। এগুলো আমি সত্যজিৎকে জিজ্ঞেস করে কনফার্ম হতে পারিনি, কিন্তু আমি শিওর। আর সত্যজিৎ রায়ের নতুন নতুন লেখা, যেগুলো আমি খুঁজে পাচ্ছি, যে সেগুলো দেখালে সত্যজিৎ রায়, আমি তো দেখেছি যে এক একটা কাজ ওনাকে গিয়ে দেখাতে, এক একটা লেখা যখন দেখাচ্ছি, উনি যে কিভাবে শিশুর মতো আনন্দ পাচ্ছেন। আমার মনে আছে সত্যজিৎ রায়ের প্রথম কভার এবং ইলাস্ট্রেশন হচ্ছে পাগলা দাশু, 1940। তারপর 41-এ ছাতুবাবুর ছাতা বেরোচ্ছে, কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়, তার প্রচ্ছদ এবং ইলাস্ট্রেশন সত্যজিতের করা। এটা সত্যজিতের দ্বিতীয় বই। আমি সেই বইটা পেয়েছি, পেয়ে আমি ওনাকে দেখাতে গেছি। উনি বইটা দেখে সে, আরে বাবা দেখেছো, এই এই আমি এটা খারাপ কাজ করিনি বলো, বলে সে একদম বাচ্চাদের মতো দেখছেন। এবং বুঝতেই পারছেন 41, সত্যজিতের বয়স তখন কত, 18, 19, 20, সেই কাজ করছেন।
সেই যে আনন্দ, সেই যে পুরনো কাজ থেকে যে আনন্দ, এরকম অসংখ্য লেখা আমি খুঁজে পেয়েছি এবং সেগুলো আহ, সত্যজিৎকে দেখাতে পারিনি এবং সেগুলো তো পরবর্তীকালে বইতে গেছে। ফলে এইগুলো সত্যজিৎকে দেখাতে পারলে খুব ভালো লাগতো, নতুন নতুন এবং এমন আহ, অসংখ্য পত্রিকার প্রচ্ছদ উনি করেছেন যেগুলোর কথা কেউ জানে না। সেগুলো যদি দেখাতে পারতাম তাহলে ভালো লাগতো। এবং আপনাকে একটা ঘটনা বলি, মানে সত্যজিতের কিরম, মানে আমি একবার গেছি, গিয়ে আহ, উনি আমাকে একটা বুকলেট দিলেন। বুকলেটটা হচ্ছে একটা নাটকের এবং তার সঙ্গে একটা ফটোগ্রাফ দিলেন। আমি বললাম এটা কি? বললো এটা বিকাশ রায় একটা নাটক করেছিল, সেই নাটকের আমি স্টেজ করেছিলাম। এটা সেই নাটকের বুকলেটের কভার আমি করেছিলাম, এটাই বুকলেট, আর ওই যে স্টেজটা করেছিলাম তার একটা ফটোগ্রাফ। এটা আমার কাছে ছিল, একটাই ছবি, তোমার কাছে রেখে দাও, তুমি ভালো থাকবে, আমি বুঝতে পারছি। তা আমি তো দেখে তো চমকে গেছি যে সত্যজিৎ রায় স্টেজ, মানে মঞ্চসজ্জা করছেন। আমি এটা জিজ্ঞেস করলাম যে এটা কোন সাল? বললে আমি, এটা কোন সাল, তখন তো ডিজে কিমারে, এটা আমি আর বংশী চন্দ্রগুপ্ত করেছিলাম, এটা ওই 48 49 হবে বোধহয়। তা আমি আহ, পেয়ে আহ, আসি এবং অফিসে এসে আমার মনে আছে বিকাশ রায় যেহেতু পরিচালক ছিলেন, বিকাশ রায়কে ফোন করি, করে বলি যে আপনি এরকম একটা নাটক করেছিলেন, তা এটা কোন সাল হবে আপনার মনে আছে? উনি বললেন না না, আমি এই তপতি নাটক কখনো পরিচালনা করিনি। আমি বললাম আমার কাছে বুকলেট আছে, তাতে লেখা রয়েছে পরিচালক বিকাশ রায় এবং আপনি অভিনয় করেছিলেন। বললেন তাহলে আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি বললাম এতে তারিখটা দেওয়া আছে, জানুয়ারি মাসের দুটো তারিখ দেওয়া আছে, কিন্তু সালটা নেই। সালটা সত্যজিৎ রায় মনে করতে পারলেন না, ওই জন্য আপনাকে জিজ্ঞেস করছি। উনি তো মঞ্চসজ্জাটা করেছিলেন, উনি আর বংশী চন্দ্রগুপ্ত। বললো আমি তো বলছি আমি তো করিনি। বললেন, ফাটাস করে ফোনটা রেখে দিলেন। তা এইবার আমি ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে খুঁজতে শুরু করলাম। উনি বলেছিলেন 48 49, আমি 47 থেকে খুঁজতে শুরু করলাম। 47 খুঁজলাম, নেই। 48 খুঁজলাম, নেই। 49 খুঁজলাম, নেই। 50 খুঁজলাম, নেই। ফলে আমি ওইটা রেখে দিয়েছিলাম। আমার খুব ইচ্ছে ছিল ওটা নিয়ে লেখা, কিন্তু আমি ওটা রেখে দিয়েছিলাম কারণ সালটা পেলাম না। অনেক পরে, বছর দুয়েক আগে, অন্য একটি কাজ করতে গিয়ে পেলাম 1951-এ এই নাটকটা হয়েছিল। কাগজে ছোট্ট করে বিজ্ঞাপন দিয়েছিল এবং দুটি মাত্র অভিনয় হয়েছিল নিউ এম্পায়ারে, এবং তার একটা ছোট্ট রিভিউ বেরিয়েছিল কাগজে। আমি সেই সমস্ত আহ, সংগ্রহ করে রেখে পরে আমি এটা নিয়ে লিখি। যাই হোক, তা এটা তো আমি ওনাকে জানাতে পারিনি যে মানিকদা এটা 51-এ, এবং এখানে বিজ্ঞাপন ছিল কিন্তু কোথাও আপনার নাম নেই। ওরা যা রিভিউ করেছে তাতেও নাম নেই। তো উনি খুব হাসতে হাসতে বললেন কি করে নাম থাকবে? আমি তখন কি, আমি তো কেউ নেই, আমি তো ডিজে কিমারে কাজ করি, আর বংশীচক তখন তো কিছু তেমন কিছু করেনি, ও একটা মাত্র ছবিতে অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টরে কাজ করেছে। ফলে স্বাভাবিক বিকাশ রায়, নীলিমা সান্যাল, সুচিত্রা মিত্র এদের নাম থাকবে, এরা অভিনয় করেছে। তা ফলে এই যে আবিষ্কার, এটা তো আমি ওনাকে জানাতে পারি। ফলে এইরকম অসংখ্য অসংখ্য জিনিস আছে। এবং আমার মনে আছে উনি উনি তো ওই 100 নম্বর গড়পার রোডে, যেটা ইউরায়ান সন্সের অফিস ছিল এবং ওদের বাড়ি ছিল, এবং সেই সেই বাড়িতেই 100 নম্বর গড়পার রোডেই সত্যজিতের জন্ম। এবং এটা অনেকেই জানে, কিন্তু উনি যে এই গড়পার রোডের বাড়ি নিয়ে একটা লেখা লিখেছিলেন এবং সেটা গড়পার রোডের ওই এথিনিয়াম স্কুল, পরে যেটা এথিনিয়াম স্কুল হয়, সেই স্কুলের একটা বার্ষিক পত্রিকায় বেরিয়েছিল, এটা কেউ জানতো না। এবং সেটা খুঁজে বার করি বারবার, এবং ওদের অফিসে, ওদের স্কুলের অফিসে গিয়ে বারবার বলতাম দিন না একটু, জোগাড় করে দিন না একটু। এবং করতে করতে এক সময় ওরা বুঝতে পারলো যে ছেলেটা ছাড়বে না। ফলে ওরা জোগাড় করে আমাকে একটা কপি দেয়। ফলে 100 নম্বর গড়পার রোড নিয়ে এই 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 যে এই লেখাগুলো যদি ওনাকে দেখাতে পারতাম, আহ, এবং অসংখ্য ধরুন বুকলেট, আমরা সবাই জানি যে সত্যজিৎ রায় নিজের ফিল্মের বুকলেটের ডিজাইন কভার উনি করেছেন, কিন্তু কেউ কি জানে যে
সমর বলে একটি ছবির বুকলেটের ডিজাইন উনি করেছেন। চ্যাপলিনের লাইমলাইট যখন কলকাতায় আসে তার ডিজাইন উনি করেছিলেন। না, সেটা যদিও লাইমলাইটের বুকলেটটা উনি আমায় দিয়েছিলেন, যে লাইমলাইট কলকাতায় আসছে, তার ডিস্ট্রিবিউটররা একটা বুকলেট করছে লাইমলাইটের, তার কভার ডিজাইন করছেন, তার বিজ্ঞাপন করছেন সত্যজিৎ রায়। এরকম কিছু কিছু চমৎকার জিনিস যেগুলো তার মূল কাজের বাইরে। ফলে এই এই কাজগুলো দেখাতে পারলে তো ভালো লাগতো। ঠিক ঠিক। দেবাশিস রায়, এবার আপনি যেভাবে এতক্ষণ আমরা কথা বললাম সত্যজিৎকে নিয়ে, এবং সেখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার একটা মুগ্ধতা রয়েছে তার প্রতি। হ্যাঁ, আচ্ছা, এই মুগ্ধতা কি স্তাবকতা নয়? আপনি এমন কিছু বলবেন যেটা তার সমালোচনামূলক কিছু, যেটা আপনার পছন্দ হয়নি? শুনুন, মানে আহ, যদি আমি যাকে ভালোবাসি, যার কাজ পছন্দ করি, সেই কাজটার প্রতি যদি আমি স্তাবক হয়ে যাই, সেই কাজটা যদি আমার শুধুই ভালো লাগে, তাহলে আমি কিন্তু তাকে সেভাবে আবিষ্কার করতে পারবো না। ফলে ওনার তবে একটা জিনিস আমার মাঝে মাঝে মনে হতো যে ধরুন একটা কোনো জিনিস আমার ভাল লাগছে না বা বুঝতে পারছি না, তখন আমার মনে হতো উনি কিভাবে ভেবেছেন এটা কি আমি বুঝতে পারছি না, কারণ উনি কাজটা তো ওনার মেধা দিয়ে করেছেন। কিন্তু এইরকম কাজ বলতে কিন্তু কয়েকটা কাজ যেমন পছন্দ হয়নি আমার, যখন আহ, সুকুমার রায়ের কপিরাইট উঠে যাচ্ছে। সুকুমার রায় 1923-এ মারা যান, 50 বছর। 73 সালে ওর কপিরাইট উঠে যাচ্ছে। তখন সত্যজিৎ রায় এবং আনন্দ পাবলিশার্স, কপিরাইট উঠে গেলে তো প্রত্যেকেই তো সুকুমার রচনাবলী বার করবে, এবং সেটা করবে যে রচনাবলী বেরিয়েছে সেগুলোকে কপি করে। কিন্তু এই কপিরাইট উঠে যাবার আগে আনন্দ পাবলিশার করলো কি, একটা বই করেছিল সমগ্র শিশু সাহিত্য বলে, এক খণ্ডে খুব পাতলা করে, বড় সাইজে, রয়্যাল সাইজে পাতলা করে এবং খুব খুদে খুদে অক্ষরে সুকুমার রায় সমস্ত ছোটদের লেখা এক খণ্ডে করে মাত্র 10 টাকায় বার করে দিয়েছিল, এবং সে বই লাখে লাখে বিক্রি হয়েছিল। কিন্তু আমার মনে হয়েছিল যে ছোটদের জন্য শিশু সাহিত্য সমগ্র, এবং এত ছোট, সে অক্ষর প্রায় পড়া যায় না। ফলে এই কাজটা আমার একদম পছন্দ হয়নি, যে শুধু লাভের জন্যে অন্যরা যাতে সেভাবে সুকুমার রচনাগুলি বার করতে না পারে কম দামে, তার জন্য এটা সত্যজিৎ রায় রাজি হয়ে গেলেন কি করে? কারণ উনি ডিকের শিষ্য বলা যেতে পারে। সিগনেট প্রেসের মালিক ডিকে গুপ্ত এবং আহ, আহ, ডিকে গুপ্ত শাশুড়ি নন্দিনী দেবী, এবং ভুলে গেলাম নন্দিনী দেবীর মায়ের নামটা। তা তা এই দুজন বাংলা শিশু সাহিত্য প্রকাশনে বিপ্লব এনে দিয়েছিলেন। ছোটদের বই কি করে ছাপতে হয় তারা দেখিয়েছিল, এবং কত অবন ঠাকুরের বই, গগন ঠাকুরের বই, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর, তাদের বই সেই বড় বড় টাইপে ছাপা, অসাধারণ ছবি দিয়ে লেআউট করে আছে। সেই সেই সত্যজিৎ রায় কি করে ওই খুদে খুদে অক্ষরে সে একটা পাতায় 4টে কলম দিয়ে সেই রচনাবলী বার করে ফেললেন, এটা আমি কিছুতেই আমি আমি মানতে পারি না। আমার এই নিয়ে একবার চিন্ময় গুহর সঙ্গে খুব তর্কাতর্কি হয়েছিল। তো চিন্ময় গুহ বলেছিলেন যে আমরা তো ছোটবেলায় আমাদের বেশি পয়সা ছিল না, আমরা ওই বই কিনেই পড়েছি। পড়তেই পারেন, কিন্তু এটা আমার 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 মনোপুত হয়নি। আর একটা জিনিস আমার একদম ভালো লাগেনি, সেটা হচ্ছে ফটিকচাঁদ যখন রিলিজ করে 1-2 সপ্তাহ পর, যখন ফটিকচাঁদ সেভাবে বিক্রি হচ্ছে না, তখন সত্যজিৎ রায়ের পিকু ছবিটা ফটিকচাঁদের সঙ্গে দেখানো হয়েছিল, এবং সেটা ফটিকচাঁদের আগে দেখানো হতো। প্রথমে পিকু, তারপর ফটিকচাঁদ দেখানো হতো। দেখুন, ফটিকচাঁদ হচ্ছে আহ, প্রথম অবধি শেষ অবধি একটি ছোটদের ছবি, আর পিকু হচ্ছে শুধু বড়দের ছবি নয়, এটা প্রাপ্ত মনস্ক ছবি। ফলে এই ফটিকচাঁদকে
বিক্রির জন্য উনি পিকুটা যোগ করে দিলেন, এটা আমার কাছে আমার পছন্দ হয়। এই 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 দুটোই এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলতে বলতে মনে পড়লো আমার। ওকে। সত্যজিৎ রায়ের অনেক লেখালেখি সংক্রান্ত 4-5টা বইয়ের সঙ্গে আপনি যুক্ত ছিলেন। হ্যাঁ। 1 নম্বর হচ্ছে ডিপ ফোকাস, 2 সত্যজিৎ রায়ের রবিশঙ্কর, 3 দ্য পথের পাঁচালী স্কেচবুক, 4 প্রবন্ধ সংগ্রহ সত্যজিৎ রায়, এবং ফাইনালি সত্যজিৎ রায় মিসেলানি। এই সবকটা বই, হ্যাঁ মিসলেনি, এই সব এর মধ্যে 4টে দেখছি ইংরেজি বই, একটি বাংলা বই, আমার কাছে যেটুকু তথ্য আছে। এই সবকটা বইয়ের সম্পাদক হিসেবে নাম আছে সত্যজিৎ পুত্র সন্দীপ রায়ের। সবকটিতে সহযোগী হিসেবে আপনি আছেন, আরো কয়েকজনে। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো, এই 5টি বইয়ের খুব সংক্ষেপে একদম 1-2 লাইন করে আপনি বিষয়বস্তুগুলো যদি একটু বলেন। এই সবকটাই হচ্ছে সত্যজিৎ রায়ের লেখার সংকলন, এবং শেষের দিকে একটা দুটো বইতে সামান্য একটু ভূমিকা এবং একটা দুটো ইন্ট্রোডাক্টরি লেখা আছে। সবই হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা সংকলন। এবং আপনি বুঝতেই পারছেন, এই তাতে আমি ওই কয়েকটা লেখা আমি সংগ্রহ করে দিয়েছি যেগুলো পাইনি। কিন্তু এছাড়াও কিন্তু যে বইগুলোতে নাম নেই, যেমন ধরুন পিকুর ডায়েরি অন্যান্য বলে একটি বই আছে, আনন্দ থেকে বেরিয়েছিল, এবং সেটা পিকুর ডায়েরি বলে আগে ছিল বইটা, 3 রকম বলে একটি বইতে ছিল। পরে যখন আনন্দ থেকে বেরোয়, ওরা ময়ূরকণ্ঠী জেলি লেখাটা খুঁজে পাচ্ছিল না, সন্দীপকেও জিজ্ঞেস করেছিল, খুঁজে পায়নি। আমি ময়ূরকণ্ঠী জেলি গল্পটা ওকে দিই। এবং বিষয় চলচ্চিত্র এটা সত্যজিৎ রায় জীবিতকালীন বেরোয়, এবং পরে যখন এটা দ্বিতীয় সংস্করণ বেরোয়, এবং তাতে সত্যজিৎ রায় কয়েকটা লেখা বাদ দিতে চেয়েছিলেন, এবং আমি তখন বলেছিলাম যে আরো তো অনেক লেখা রয়েছে, সেগুলো আপনারা দিচ্ছেন না কেন? তখন কে জোগাড় করে দেবে? তা আমি তখন ওনার বাংলা ফিল্মের ওপর যে লেখা, সেই লেখা ওদের দিই, বাদল বাবুকে দিই, এবং সেটা উনি সত্যজিৎ রায়কে দেখান, এবং তা থেকে পরে প্রায় 6-7টা লেখা বিষয় চলচ্চিত্রতে ছাপা হয়। এবং বিষয় চলচ্চিত্রের প্রত্যেকটি লেখা কবে বেরিয়েছিল, কোথায় বেরিয়েছিল, সেগুলোও আমি সংকলন করে দিই। কিন্তু যখন বই হয়, তখন আমার কোনো নাম ছিল না। আমি পরে যখন কথা বলতে বলতে সত্যজিৎ রায়কে বলি যে আপনি বিষয় চলচ্চিত্র থেকে এই লেখাটা কেন বাদ দিয়েছিলেন, একটা লেখা উনি বাদ দিয়েছিলেন, তখন উনি বললেন যে বাদ দিয়েছি তুমি জানলে কি করে? তো আমি বললাম আমিই তো সব লেখাগুলো দিয়েছিলাম জোগাড় করে। তো বললো কই বাদল তো আমাকে বলেনি, বাদল বসু তো আমাকে বলেনি কিছু। আমি বললাম হ্যাঁ, সবকটা লেখাই আমি জোগাড় করে দিয়েছি, এবং ওই লেখাগুলো প্রথম কোথায় বেরোয় দেখবেন লেখার শেষে সেই নোটটাও রয়েছে, সেগুলোও আমি দিই। তো বলছি কোনো মানে হয়? সত্যজিৎ রায় বলেছিলেন কোনো মানে হয়? আমাকে তো বাদল একটা তোমার কথা একদমই বলেনি, এবং আমি তো বাদলকে জিজ্ঞেস করেছিলাম এই লেখাগুলো তুমি পেলে কোত্থেকে? তো ও তো শুধু হেসেছিল। ফলে এই এই বই, আপনি যে বইয়ের নামগুলো বললেন, এছাড়াও কিন্তু এই পিকুর ডায়েরি ও বিষয় চলচ্চিত্রতেও এই এই লেখাগুলো, মানে এই কাজগুলোর সঙ্গে আমি জড়িত ছিলাম। মানে আসলে আহ, রায়বাড়ি সন্দীপ রায়ের কাছে কিন্তু সত্যজিৎ রায়ের সব লেখা সংগ্রহ নেই। ফলে সেই লেখাগুলো যেহেতু আমার সংগ্রহে ছিল, সেগুলো আমি দিয়ে ওদের দিয়েছিলাম, এবং ওরা কি বলবো, কৃপাবশত আমার নামটা রেখেছে। আমি এখানে দেখছিলাম আপনার সঙ্গে যাদের নাম আছেন, ধৃতিমান চ্যাটার্জি, অরূপ কুমার দে এবং দীপক মুখার্জি। আর শেষ বই যেটা বলছিলাম, তাতে দেখছি আপনার সঙ্গে ঋদ্ধি গোস্বামীর নাম আছে। তো মানে এদের সঙ্গে একসাথে আপনি কাজ করেছেন, এরকম কোনো ব্যাপার, বা তাদের কন্ট্রিবিউশন কতটুকু বলে আপনি জানেন? শুনুন, এই অরূপ কুমার দে হচ্ছে রায় সোসাইটির সিইও ছিল, এবং অরূপ আমার বন্ধু ছিল, এবং প্রথম সত্যজিৎ রায় মারা যাওয়ার পর প্রথম যে বইটা বেরোয় ডিপ ফোকাস, এবং সেই ডিপ ফোকাসটা 2-3 বছর বেরোয়নি, কারণ সত্যজিৎ রায়ের লেখা ওরা সংগ্রহ করতে পারেনি। অরূপ তখন আমার সঙ্গে যোগাযোগ করে এবং বলে যে তুমি কি এই লেখাগুলো, সত্যজিৎ রায়ের লেখা জোগাড় করে দিতে পারবে? হ্যাঁ। তা আমি সঙ্গে সঙ্গেই, তো 2 দিন লাগে আমার, জেরক্স করে ওকে দিই। এবং আমি শুধু অরূপকে বলেছিলাম যে অরূপ তুমি নাও, কিন্তু আমার স্বীকৃতি চাই। তো অরূপ বলেছিল অবশ্যই। এবং যাকগে, আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি না। তা ফলে যখন বইটা বেরোলো দেখলাম তাতে
সম্পাদক সন্দীপ রায় এবং সহ সম্পাদক বা কো এডিটর হিসেবে নাম আছে ধৃতিমান চ্যাটার্জি, দীপক কুমার মুখার্জি, অরূপ দে এবং দেবাশিস মুখোপাধ্যায়। এই ধৃতিমান চ্যাটার্জি এবং অন্য যার নাম, এরা হচ্ছে রায় সোসাইটির কমিটি মেম্বার। এবং আমি বলতে পারবো না এরা কতটা কি কাজ করেছে, তবে আমি জানি যে অরূপ ও ইংরেজিতে ওর তুখর জ্ঞান, ফলে এডিটোরিয়াল কাজ হিসেবে অরূপ অবশ্যই কিছু করতে পারে। আর সন্দীপ রায় তো সম্পাদক, ও তো করবেনই, উনি তো জানেন, তো করবেন। আর অন্যদের কাজ আমি বলতে পারবো না, তবে আমি জানি যে আমি লেখাগুলো সংগ্রহ করে দিয়েছিলাম। আর এখন রায় সোসাইটির কমিটি মেম্বারে আছে ঋদ্ধি গোস্বামী, এবং ঋদ্ধি গোস্বামী এবং আমরা চিত্রভাস বলে একটি পত্রিকা আছে, নর্থ ক্যালকাটা ফিল্ম সোসাইটি, তারা দুটি পত্রিকা করে। অগ্রন্থিত সত্যজিৎ বলে একটা বাংলা লেখার সংকলন, একটা ইংরেজি লেখার সংকলন। তাতে আমার সঙ্গে দুজন ছিলাম সম্পাদক, আমি আর ঋদ্ধি গোস্বামী। ফলে সেই হিসেবেই ঋদ্ধির নাম রয়েছে, ও সম্পাদনার আচ্ছা, সঙ্গে যুক্ত ছিল। না আপনি একটু আগে বললেন যে ঋদ্ধি এখন রায় সোসাইটির মেম্বার, আপনি রায় সোসাইটির মেম্বার নন? না, আমি রায় সোসাইটির মেম্বার নই। সে কি, আপনি মানে সত্যজিৎ রায়ের এত কিছু সংগ্রহ করেছেন বা যে বইপত্রগুলো তারা বার করেছেন তার অধিকাংশ লেখাপত্র আপনি জোগাড় করে দিয়েছেন, আপনি মেম্বার নন, তাহলে মেম্বার কারা হন বা কোন কোন যোগ্যতায় মেম্বার হতে পারেন? এই রে, এটা তো রায় সোসাইটির যিনি ডিরেক্টর আর কি, সন্দীপ রায় বলতে পারবে, বা যারা কমিটি মেম্বার তারা বলতে পারবেন। আমি কি করে বলতে পারবো? এটা তো আমার আহ, বলার এখতিয়ার নেই, কিন্তু আচ্ছা আচ্ছা, আমাদের আমার একটা ভুল ধারণা ছিল যে, আমার ধারণা ছিল যে আপনিও হয়তো রায় সোসাইটির সদস্য। যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে আসি। আপনি পথের পাঁচালী সংক্রান্ত আপনার দুটো বইয়ের সঙ্গে আপনি জড়িয়েছিলেন, একটি হচ্ছে পথের পাঁচালী সৃজনের দুই মুখ, সত্যজিৎ এবং বিভূতিভূষণ। এই বইটির সম্পাদনা করেছিলেন সুধীর বাবু এবং আপনিও একসাথে। তো এই বইটার আইডিয়াটা কি আপনার নাকি সুধীর বাবুর? এটা প্রথম প্রশ্ন। আচ্ছা, প্রথমে বলি, সুধীর বাবুর সঙ্গে আমার একটা ব্যক্তিগত পারিবারিক একটা সম্পর্ক ছিল। সুধীরবাবু আমার বাড়িতে এসে বেশ কয়েকবার রাতে ছিলেন, এবং আমি ওনার বাড়িতে অনেকবার গেছি। সুধীরবাবুর সঙ্গে আমি অনেক কাজ করেছি, এবং আমার মনে আছে ধ্রুবপদ যখন বেরোয় তখন আমি একটু আধটু লেখালেখিও করেছি। তা একবার উনি আমার বাড়িতে এসছেন, সেটা হচ্ছে 2005 সাল। 2005 হচ্ছে পথের পাঁচালী ফিল্মটার 50 বছর, এবং আমাদের এখানে চন্দননগর যে বই মেলা, সেখানে আমারই প্রস্তাবে ওরা রাজি হয়েছিল পথের পাঁচালী নিয়ে একটা এক্সিবিশন হবে এবং একটি পত্রিকা প্রকাশ হবে। এবং এই এক্সিবিশনটার সমস্ত মেটেরিয়াল আমারই দেওয়া, আমি প্রিন্ট করি, আমি সাজাই। এবং সুধীরবাবু যেদিন আসেন সেদিন আমার বাড়ির, তার আগের দিন রাত্রিবেলা ওই প্রিন্টগুলো আমি নিয়ে আসি, সেগুলো খাটের ওপর ছিল। সুধীরবাবু জিজ্ঞেস করলেন এগুলো কি, আমি বললাম এগুলো পথের পাঁচালী নিয়ে একটা এক্সিবিশন হবে। তাই তাই আমি, এবং সেটা প্রায় ধরুন প্রায় খান 60 প্রিন্ট, 60টা প্রিন্ট। তা আমি সেগুলো ওনাকে দেখাই, উনি সবটা দেখলেন, দেখে বলেছিলেন যে ধ্রুবপদের পরের সংখ্যা কিন্তু অন্য একটা বিষয় বেছে রেখেছিলেন, সেটা নিয়েই কাজ এগোচ্ছিল। উনি বললেন না, সেটা নয়, ধ্রুবপদের পরের সংখ্যা হবে পথের পাঁচালী, এবং সেই সংখ্যাটার অতিথি সম্পাদক হবে তুমি কাজটা করো। এবং তাতে ওই সমস্ত ছবি যায়, এবং পথের পাঁচালী ফিল্ম নিয়ে অসংখ্য লেখা আমার কাছে ছিল, সেই লেখা, এবং পথের পাঁচালীর সাহিত্য নিয়ে মানে উপন্যাসটা নিয়েও কিছু লেখা, সেই সমস্ত মিলেমিশে ধ্রুবপদ পত্রিকাটা বেরোয়। এবং সেই এবং দুর্ভাগ্যবশত, এবং তাতে কিন্তু অতিথি সম্পাদক হিসেবে আমার নাম ছিল না, কিন্তু পত্রিকাটা প্রথম থেকে শেষ অবধি, পত্রিকাটা প্রকাশ অবধি আমি ছিলাম, আমি দেখাশোনা করেছি সমস্ত ছবি, কোথায় কোথায় কোন পাতায় কোন ছবি যাবে,
এবং সেগুলো কিন্তু সমস্ত এই এক্সিবিশনের ছবি, আমার কাছে তো স্ক্যান করা ছিল ডিভিডিতে। তা সেই সব দেখাশোনা, কিন্তু যখন পত্রিকাটা বেরোলো তাতে দেখলাম যে সম্পাদক সুধীর চক্রবর্তী, এবং টাইটেল পেজের উল্টো দিকে, মানে ভার্স অফ দি টাইটেল পেজ যেটা বলে, সেখানে দেখলাম সম্পাদনায় সহযোগী হিসেবে আমার নাম। ফলে আপনি বুঝতেই পাচ্ছেন যে আমার আহ, যাই হোক, তা এই হলো। এবং পরে যখন এটা বই হয়ে বেরোয়, আহ, উনি আমাকে ফোন করেন, ফোন করে বলেন যে তার আগে কিন্তু আমি ওই পত্রিকাটা বেরোনোর পর থেকে, ধ্রুবপদ বেরোনোর পর থেকে কিন্তু আমি সুধীরবাবুর সঙ্গে সেভাবে আর যোগাযোগ রাখিনি। তার যখন যখন বই হওয়ার কথা হয় পত্রলেখা থেকে, সুধীরবাবু আমাকে ফোন করেন এবং করে বলেন যে এরা বই হচ্ছে, তুমি একটু দেখে দেবে, আর ছবিগুলো তুমি যদি একটু নতুন করে দাও ওদের, তোমার কাছে তো স্ক্যান করা আছে। তা আমি তখন সরাসরি বলি যে হ্যাঁ, আমি নিশ্চয়ই দেখে দেবো এবং ছবিগুলো দেব, কিন্তু সম্পাদক হিসেবে আমার নাম থাকতে হবে। আপনার নাম থাকতে পারে, কিন্তু তার সঙ্গে আমার নামটাও থাকতে হবে। উনি বললেন তাহলে ঠিকই আছে, তুমি থাকবে। এবং সেটা উনি লিখেছেন, ভূমিকায় লিখেছেন। ফলে আইডিয়াটা বলবো আমারই, কারণ সেখানে উপন্যাস, পথের পাঁচালী বিষয়ক কয়েকটি লেখা ছাড়া বাকি সমস্ত লেখা আমারই সংগ্রহ করা, এবং নতুন কয়েকটা লেখা আমি আমি বলে জোগাড় করে দিয়েছিলাম, উনিও জোগাড় করেছিলেন, আমিও জোগাড় করেছিলাম, কিন্তু সম্পূর্ণ আইডিয়াটা আমারই ছিল। আচ্ছা, মানে ওখানে বিভূতিভূষণ এবং বিভূতিভূষণের পথের পাঁচালী এবং সত্যজিতের পথের পাঁচালী দুটো একদম নিয়েই কালেকশন, এবং বিভূতিভূষণের অংশে তার ভূমিকা বেশি ছিল। এই পাঠটাতে সত্যজিতের সংক্রান্ত বিষয়ে লেখায় আপনি লেখা ইত্যাদি বেশি করে জোগাড় করেছিলেন, আমি মোটামুটি করি। এরকম। এবার আমরা চলে আসি দেবাশিসদা, সত্যজিৎ রায় তথ্যপঞ্জি নামে আপনার একটি বই আছে, 2000 সালে এটি প্রকাশিত হয়। এটাকে বরং বলা যেতে পারে সত্যজিৎ রায় অভিধান, সত্যজিতের নানান তথ্য। এইখানে আপনি লিখছেন, এই বইটাতে দেখছিলাম যে আপনি লিখছেন সুকুমার রায়ের একমাত্র ছেলের নাম প্রথমে লিখেছিলেন আপনি প্রসাদ রায়, পরে সত্যজিৎ রায়। এই ব্যাপারটা যদি পাঠকদের, আমাদের দর্শকদের একটু বলেন। আচ্ছা, দেখুন, আমি আমি বারবার বলছি যে আমি কিন্তু লেখক নই। আমি কখনোই কিছু লিখবো এটা আমার কখনোই মাথায় ছিল না। আমার কাজ হচ্ছে তথ্য সংগ্রহ এবং তথ্য সংকলন, এবং সেটা পঞ্জিতে দেওয়া। ফলে এবং এই বিষয়ে সত্যজিতের সঙ্গে আমার যখনই কিছু আবিষ্কার করতাম, ওনাকে গিয়ে দেখাতাম, এই প্রসঙ্গে নানা রকম বিষয় কথা উঠে আসতো, আমি সেগুলো নোট নিতাম। এবং সেগুলো যখন সত্যজিৎ রায়ের জীবনীপঞ্জি করছি, তাতেও হয়তো 2 লাইন 3 লাইন যোগ হতো, ইত্যাদি ইত্যাদি। তো এইরকম হচ্ছে যে, এবং এবং আপনি বললেন প্রসাদ এবং সত্যজিৎ নামকরণ, এছাড়াও কিন্তু সত্যজিৎ রায়ের ওই বইটাতে তথ্যপঞ্জিতে প্রথমেই যেটা রয়েছে সত্যজিৎ রায়ের জীবনীপঞ্জি। জীবনীপঞ্জি মানে সাল ধরে ধরে তার জীবনের ঘটনাবলী, এবং তাতে অসংখ্য তথ্য রয়েছে যেগুলো তার আগে, ওই ওই প্রকাশের আগে, এই জীবনীপঞ্জি প্রকাশের আগে কোথাও বেরোয়নি। তার কোনো রচনাবলী, কোনো কি বলবো, তার কোনো বায়োগ্রাফি, তার অটোবায়োগ্রাফিতেও নেই। এই প্রসাদ প্রসঙ্গটা হচ্ছে যে যখন সত্যজিতের যখন যখন ছোট ছিলাম, বইটা বেরোলো সত্যজিতের প্রথম অটোবায়োগ্রাফি বা আত্মজীবনীর অংশ, যখন ছোট ছিলাম বেরোলো, তার পেছন দিকে দুটো জিনিস ছিল। একটা হচ্ছে বংশলতিকা বা জিনিওলজি রায় পরিবারের, আর একটা হচ্ছে নামকরণ পঞ্জি। এই ব্রাহ্মদের মধ্যে একটা রীতি আছে যে ব্রাহ্মদের যখন নামকরণ হয়, সেটা সাধারণত ব্রাহ্ম সমাজ মন্দিরে বা তাদের বাড়িতেও হয়, এবং সেখানে সাক্ষী থাকে কিছু, একজন ব্রাহ্মের ব্রাহ্ম পণ্ডিত মশাই থাকেন, তিনি নামকরণ করেন, এবং সেটা একটা লিখিত আকারে, ওই যে অমুকের ছেলে অমুক, মানে স্বামী, মানে সুকুমার রায় এবং সুপ্রভা রায়ের প্রথম পুত্র অমুকের এই আজকে নামকরণ হলো বলে তারিখ, এবং তাতে তারা ভালো থাকুক, সে ভালো থাকুক, এবং সাক্ষী হিসাবে কয়েকজনের নাম থাকে। তা আমি ওইটা বইটা পেয়ে, ওইটা দেখে আমি সত্যজিৎ রায়ের কাছে যাই এবং গিয়ে দুটো প্রশ্ন করি। একটা হচ্ছে
যে যে তিনজন সাক্ষীর নাম ছিল তার মধ্যে একজনের নাম হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি। তা আমি ওনাকে জিজ্ঞেস করে চাই কাদম্বিনী গাঙ্গুলি মানে কি, যিনি প্রথম বাঙালি মহিলা ডাক্তার? তখন উনি বেশ উচ্চস্বরে বললেন, হ্যাঁ উনি, আরে ওনার হাতেই তো আমি জন্মেছিলাম। এটা হচ্ছে একটা তথ্য, যে প্রথম বাঙালি মহিলা ডাক্তারের হাতেই সুকুমার রায় ও সুপ্রভা রায় প্রথম পুত্রের জন্ম হচ্ছে, একটা তথ্য। আর 2 নম্বরটা হচ্ছে এই নামকরণ পঞ্জিটা হচ্ছে, তারিখ লেখা ছিল 2রা মে 1923, কিন্তু সত্যজিৎ রায়ের জন্ম তো 1921। আমি সত্যজিৎ রায়কে জিজ্ঞেস করি যে আচ্ছা জন্মের আমি মোটামুটি যেটা জানি যে 6 মাসের মধ্যেই কিন্তু নামকরণ হয়ে যায়, তা আপনার 2 বছর বাদে নামকরণ হলো কেন? তখন উনি বলেন যে আসলে প্রথমে আমার নাম ছিল প্রসাদ, এবং এই প্রসাদ নামটা পরে জানা যায় যে রামানন্দ চট্টোপাধ্যায়ের, মানে প্রবাসী এবং মডার্ন রিভিউ এর সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের যে কনিষ্ঠ সন্তান, যাকে আহ, ওনারা মুলু বলেই জানতো, এবং উনি ওই ছেলেটি মুলু নামেই পরিচিত ছিল। সে শান্তিনিকেতনে পাঠভবনে পড়তো এবং রবীন্দ্রনাথের খুব প্রিয় পাত্র ছিল। সেই মুকুলের ভালো নাম ছিল প্রসাদ, এবং এই মুকুল খুব অল্প বয়সে একটি দুর্ঘটনায় শান্তিনিকেতনে মারা যায়, এবং সে মারা যাবার পর যে স্মরণ গ্রন্থ বেরিয়েছিল তাতে রবীন্দ্রনাথ, সুকুমার রায় থেকে সবাই লিখেছিলেন, সমস্ত যারা নামি দামি মানুষ লিখেছিলেন, এবং এবং মুলু নাম দিয়ে প্রবাসীতে লেখা বেরোয়, রবীন্দ্রনাথ লিখছেন মুলুকে নিয়ে। ফলে এই এই মুলুর ভালো নাম যে প্রসাদ, এটা কারো মাথাতে আসেনি। এবং কিন্তু মুলুকে নিয়ে যে স্মারক গ্রন্থটা বেরোয়, তার মলাটে, সবুজ মলাটে স্বর্ণ অক্ষরে সোনার জলে ওই প্রসাদ বইটার নাম ছিল শুধু প্রসাদ, এটা লেখা ছিল। এবং সত্যজিৎ রায় বলেন যে পরে উনি বড়দের মুখে শুনেছেন যে হঠাৎ একদিন ওই বইটা ওদের হাতে আসে, আসে মানে বইটা ছিল, কিন্তু মুলুর ভালো নাম যে প্রসাদ এটা কিন্তু কারো মাথাতে ছিল না। ফলে হঠাৎ একদিন ওই বইটা ওদের চোখে পড়ে, এবং তখন ওদের মনে হয় যে যে ছেলেটি অল্প বয়সে মারা যায় সেই ছেলেটির ভালো নামে তাদের ছেলের নামকরণ হবে। এটা অনেকেরই একটু, বুঝতেই পারছেন যে অনেকের পছন্দ হয়নি। ফলে তখন ওই প্রসাদ নাম চেঞ্জ করে সত্যজিৎ রাখা হয়, এবং সেটা কিন্তু ঘটেছিল 2 বছর পর। এবং আমার জীবনীপঞ্জিতে শুধু ওইটুকুই লেখা হয় যে 1921 সুকুমার এবং সুপ্রভা রায়ের প্রথম এবং একমাত্র পুত্র প্রসাদের জন্ম হয়, এবং 1923 প্রসাদ নাম পরিবর্তন করে তার নাম রাখা হয় সত্যজিৎ রায়। এবার আমরা একটু সুকুমার রায়ের কথায় আসি। আপনি একটু আগে প্রথম দিকে বলেছিলেন যে শুধু সত্যজিৎকে ভালো করে জানতে হলে উপেন্দ্র কিশোরকে জানতে হবে, সুকুমার রায়কে জানতে হবে, এবং সুকুমার রায়কে নিয়ে প্রচুর কাজ করেছেন। যেমন আপনার একটি বই চিরকালের সেরা সুকুমার রায়। আমি জানতে চাইবো যে এই বইটাতে আলাদা কি আছে যেটা সুকুমার রায়ের যে প্রচলিত রচনাগুলিতে নেই? আচ্ছা, প্রথম হচ্ছে সুকুমার রায়ের রচনাবলী বুঝতেই পারছেন, সেটা ছোট বড় সবার লেখা, মানে বড়দের লেখা ছোটদের লেখা সব। এবং সুকুমার রায় তো বড়দের জন্য অসাধারণ সব প্রবন্ধ লিখেছেন, সেই প্রবন্ধ রয়েছে, নাটক রয়েছে, বড়দের চলচ্চিত্র চঞ্চলী নাটক রয়েছে। ফলে ছোটদের জন্যে এই রচনাবলী কিনে দেওয়া অনেকের পক্ষে সম্ভব হয় না, কারণ 3 খণ্ডে ওটা একত্রে কিনতে হয়, আলাদা কিনতে পাওয়া যায়, যাই হোক। আর চিরকালের সেরা হচ্ছে শিশু সাহিত্য সংসদ থেকে ওরা একটা সিরিজ করছিল, যেটা সুনির্মল বসু, উপেন্দ্র কিশোর, সুকুমার ইত্যাদি ইত্যাদি, লীলা মজুমদার, এবং উপেন্দ্র কিশোর থেকেই আমি ওদের এই রচনাবলীগুলোর সঙ্গে জড়িত ছিলাম, এবং কি কি লেখা যাবে সেগুলো সিলেক্ট করতাম। এইটার মজাটা হচ্ছে যে সমস্ত সেরা লেখাগুলো দিয়ে এই চিরকালের সেরা এই সংকলনগুলো হতো, এবং আমি সুকুমার রায়টার পুরো দায়িত্বটা আমি নিয়েছিলাম। এবং তাতে সুকুমার রায়ের ছোটদের সবচেয়ে প্রিয় লেখা ছিল, এবং তার সঙ্গে যেটা ছিল বেশ কয়েকটি লেখা ছিল কিন্তু অগ্রন্থিত, যেটা ওই চিরকালের সেরা ছাড়া অন্য জায়গায় পাওয়া যাবে না। এবং তাতে
সুকুমার রায়ের আঁকা কিছু রেয়ার ছবি, যেগুলো আমি সন্দেশ পত্রিকা থেকে নিয়েছিলাম, সেগুলো ছিল। আর ছিল এই প্রত্যেকটা চিরকালের সেরাই ছিল, এবং এই সময়ে ছোটদের জন্যে সেরা চিত্রশিল্পী দেবব্রত ঘোষের আঁকা প্রতিটা পাতায় পাতায় ছবি ছিল। ফলে এই বইগুলো এতটাই জনপ্রিয় হয়েছিল, এবং মানে দৃষ্টিসুখ এবং পাঠ্যসুখ এই দুটোই কিন্তু এই প্রত্যেকটা বইতে ছিল। ফলে সুকুমার রায়ের কিনলে কিন্তু যেটা হবে, আপনি একসঙ্গেও সেরা লেখাগুলো পেয়ে যাচ্ছেন এবং অগ্রন্থিত লেখা পাচ্ছেন, এবং সুকুমার রায়ের রেয়ার ছবি পাচ্ছেন, তার সঙ্গে দেবব্রত ঘোষের ছবিও পাচ্ছেন। আপনার সম্পাদনায় প্রকাশিত হয়েছে হযবরল, পাগলা দাশু, আবোল তাবোল, খাই খাই এবং সুকুমার রায়ের বর্ণমালা, তত্ত্ব ও বিবিধ প্রবন্ধ। তো এখানে আপনি সম্পাদনা বলতে আপনি কি করেছেন? আপনার ইনপুটটা কোথায়? আচ্ছা, এই বইগুলো একসঙ্গে বেরোয় কিন্তু কবি প্রকাশনী থেকে, পরপর বেরোয়, এবং এই প্রত্যেকটা বই হচ্ছে ফার্স্ট এডিশনের ফ্যাক্সিমিলি সংস্করণ। মানে ধরুন, আবোল তাবোল এবং হযবরল ইউরাই সন্স থেকে, টুনটুনির বইও বেরিয়েছে ইউরাই সন্সের সংস্করণ, সেই মলার সেই সব কিছু। বর্ণমালা তত্ত্ব এগুলো, খাই খাই এগুলো কিন্তু সিগনেটের সংস্করণ, কিন্তু ফার্স্ট এডিশন। কিন্তু এই বইগুলোতে প্রথম হচ্ছে যে বইগুলোর একটা ইতিহাস আছে, লেখাগুলো কবে কোথায় বেরিয়েছে তার একটা ইতিহাস রয়েছে এই আমার ভূমিকাতে। এবং ধরুন, এমন কিছু ছবি আছে, ওই বারবার বলছি, সন্দেশের ছবি, যেগুলো কিন্তু সিগনেট বা ওই সংস্করণে বেরোয়নি। কারণ সুকুমার রায় ধরুন, আবোল তাবোলের অসংখ্য ছবি আছে যেগুলো সন্দেশে বেরিয়েছে, কিন্তু বই হবার সময় তিনি রিড্রয়িং করেছেন, নতুন করে ছবি এঁকেছেন। সেরকম রেয়ার কিছু ছবি আছে। আর বর্ণমালা তত্ত্বে সুকুমার রায় ফটোগ্রাফি চর্চা নিয়ে লেখা আছে। ফটোগ্রাফি মানে ফটোগ্রাফি যে তাদের নন্দন তত্ত্ব, সেটা নিয়ে সুকুমার রায় প্রথম লিখেছিলেন, এবং সুকুমার রায় খুব ভালো ছবি তুলতে পারতেন। বর্ণমালা তত্ত্বে কিন্তু সুকুমার রায় তোলা কোনো ছবি ছিল না, এই বইতে সেই তোলা ছবি রয়েছে। এবং সুকুমার রায় খাই খাইতে এমন কিছু ছবি যেগুলো সন্দেশের জন্য এঁকেছিলেন, সেই সমস্ত ছবি রয়েছে। এবং ওই লেখাগুলোর ইতিহাস তো বা বইটার ইতিহাস তো রয়েছে, এগুলোই বৈশিষ্ট্য। রায় পরিবারের নিয়ে অনেকক্ষণ কথা বললাম, কিন্তু মনে রাখতে হবে আপনারা যারা শুনছেন যে দেবাশিসদার আরো চমৎকার কিছু গবেষণা কাজ আছে, গবেষণামূলক কাজ আছে, যার সঙ্গে সুকুমার রায় বা সত্যজিৎ রায়ের সেই অর্থে কোনো সম্পর্ক নেই। এবার আসি, কিছুদিন আগে রাধাপ্রসাদ গুপ্তের প্রবন্ধ সংগ্রহ আপনি সম্পাদনা করেছেন, আপনার সম্পাদনায় বেরিয়েছে। তো এই শাটুল বাবু নামে যিনি খুব বিখ্যাত, এই শাটুল বাবুর লেখালেখি সংগ্রহ কবে থেকে, এটা যদি একটু বলেন। না, শুনুন, শুধু হচ্ছে এটা একটা খুব মানে আমার একটা অভ্যেস, যখন যে বিষয় নিয়ে পড়ি বা যার লেখা পড়ি, আহ, তার লেখা যেখানে যা বেরোয় সমস্ত পড়বার চেষ্টা করি, সেগুলো সংগ্রহ করবার চেষ্টা করি। আহ, কিন্তু শাটুল বাবু ছাড়াও কিন্তু আমি কিন্তু রুশতী সেন কল্যাণী দত্তের লেখা সম্পাদনা করেছেন, এবং কল্যাণী দত্তের অসংখ্য লেখা, মানে যা যেখানে বেরিয়েছে আমি সংগ্রহ করেছিলাম, আমি সব কল্যাণী দত্তকে দিয়ে দিয়েছিলাম, এই রুশতী সেনকে দিয়ে দিয়েছিলাম। আর শাটুল বাবু বা রাধাপ্রসাদ গুপ্তের লেখা ওইরকম ভাবেই আমার ভালো লাগতো, জোগাড় করতাম, রেখে দিতাম, একটা নোট রেখে দিতাম ইত্যাদি। এবং এটা আজ থেকে প্রায় বছর 25 আগে প্রথম আমি বাদল বাবুকে বলি, বাদল বসু আনন্দ পাবলিশারে, যে রাধাপ্রসাদ গুপ্তের লেখাগুলো নিয়ে আপনারা বই করছেন না কেন? তো উনি বলেন যে আমাদের তো দুটো বই আছে। হ্যাঁ, দুটো বই ছিল, একটা ফেরিওয়ালার ডাক আর একটা মাছ ও বাঙালি। তাই বললাম এছাড়াও ওর অসংখ্য লেখা আছে। তো উনি বললেন যে সেই লেখাগুলো জোগাড় করে দেবে কে? আমি বললাম আপনি না, আনন্দবাজারের লাইব্রেরিতে যাবেন, গিয়ে বলবেন যে রাধাপ্রসাদ গুপ্তের লেখা ওরাই সব জোগাড় করে দেবে। তা সেগুলো নিয়ে অসংখ্য লেখা আছে, দারুণ দারুণ লেখা আছে, সেগুলো বই করুন। তা উনি বললেন যে ও আচ্ছা। তারপর উনি লাইব্রেরিতে খোঁজ করেন। পরে আমি যখন জিজ্ঞেস করি যে আহ, আপনি বইটা বেরোচ্ছে তো, বললেন না ওদের কাছে কিছু নেই। তখন আমাকে একটা প্রস্তাব দেন যে আপনি করুন না সে বই।
আমি বললাম, এই রে, আমি তো বই করবার জন্য তো সংগ্রহ করিনি, আমি তো ভালো লাগাচ্ছে, আচ্ছা দেখছি। বলে বাড়ি আসি, খুঁজে পেতে প্রায় 33টা লেখা আমি একসঙ্গে করি, সেগুলো বিষয় অনুযায়ী ভাগ করি, করে বাদল বাবুকে গিয়ে বলি যে আমি বইটা করতে পারবো, আমি সম্পাদনা করব, তাহলে তা আমি রাজি। তো উনি বললেন যে না, আপনাকে করতে হবে না, কারণ এই ব্যাপারে কথা হয়ে গেছে, এটা শ্রীপান্থ সম্পাদনা করবেন, ওকে আর একজন হেল্প করবে, তার কাছে অনেক লেখা রয়েছে, সেই আপনাকে করতে হবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তবে উনি বললেন যে তবে হ্যাঁ, আপনি যে লেখাগুলো আপনার কাছে আছে আপনি দিয়ে দিতে পারেন। আমি বললাম আচ্ছা, সেটা ভেবে দেখবো। বলে বাড়িতে আসি এবং সেই লেখাগুলো একসঙ্গে করি এবং একটা ফাইল করে লফটে তুলে দিই। তারপরে মাঝে মাঝে জিজ্ঞেস করি কি বেরোচ্ছে, কবে বেরোচ্ছে, সে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর হয়ে যায়। এই আজকে বেরোবে, এই বছর বেরোবে, এরকম করতে করতে বাদল বাবু তো মারাই গেলেন। তারপর সুবীর বাবুকে জিজ্ঞেস করতাম, সুবীর বাবুও বলতেন যে, সুবীর মিত্র, যে হ্যাঁ এই বেরোবে, এবার বইমেলায় বেরোবে, কিন্তু বইটা বেরোয় না। পরে আমার কাছে বাণী শিল্প থেকে একজন প্রস্তাব দেয় যে আমরা এরকম এটা করতে চাই, যে আপনি করবেন? তা আমি বলি যে হ্যাঁ আমি করতে পারি, কিন্তু আমি ওইসব টারমিশন নিয়ে আসতে পারবো না, কারণ কপিরাইট তো 2 মেয়ের। তো ওরা বলে না, সে আমি ব্যবস্থা করবো, বলে ওনার ব্যবস্থা করে দেয়। এবং আমি সে বই বার করি, রাধাপ্রসাদ গুপ্ত প্রবন্ধ সংগ্রহ। এটা দুটো বিষয় আছে, একটা হচ্ছে মুদ্রণ বইপত্র বিষয় এবং ব্যক্তি বিষয়। তবে আমার আমার সত্যি বলছি, আমার ভাবতে খারাপ লাগছে, আমরা আমরা একটু দোনমনয় ছিলাম যে রাধাপ্রসাদ গুপ্তের বই এডিট করব কি, ওনার লেখার ওপর কলম চালাবো, এটা আমার খুব অস্বস্তি হচ্ছিল। কারণ এর আগে দেখেছি যে নির্মল কুমার বসুর বইও এডিট হয়েছে, তা সেই হিসেবে আমার খুব অস্বস্তি হচ্ছিল বলে আমি সত্যি বলছি, আমি ওদের রাধাপ্রসাদ গুপ্তের লেখায় একটা কলম চালাইনি। আমার মাঝে মাঝে মনে হয়েছে যে কিছু জিনিস বলা দরকার, কিন্তু আমি চালাইনি। তা কিন্তু একটা জিনিস আমি সম্পাদনায় লিখে দিয়েছিলাম, যে রাধাপ্রসাদ গুপ্তের লেখা মানেই হচ্ছে ছবি, ছবি ছাড়া ওর লেখা ভাবা যায় না। কিন্তু সেই ছবিগুলো, আমাদের কাছে অরিজিনাল ছবি নেই, পত্রিকা যেগুলো বেরিয়েছে সেগুলোকেই স্ক্যান করে করতে হবে, সেগুলো মোটেই ভালো হচ্ছিল না বলে আমরা লিখে দিয়েছিলাম যে আমরা এই লেখায় কোনো ছবি দিচ্ছি না। ওদের মেয়েকেও জিজ্ঞেস করা হয়েছিল, ওরাও অরিজিনাল ছবি সেভাবে দিতে পারেনি, ফলে আমরা ছবি ছাড়া এটা করি। এবং পরে কিন্তু ওদের বইটা ওদের মেয়ের পছন্দ হয়, এবং আমরা তখন ঠিক করি যে এবং আরো অসংখ্য লেখা আমার সংগ্রহে রয়েছে, আরো আরো জোগাড়ের চেষ্টা করছি, আরো অন্তত 2টো খণ্ড বেরোতে পারে। ফলে আমরা এবারে কিন্তু ওদের 2 কন্যার সঙ্গে আমার কথা হয়েছে, রাধাপ্রসাদ গুপ্তের 2 মেয়ের সঙ্গে, এবং ফলে আমরা পরে আরো খণ্ড খণ্ড বেরোবে। ফলে এটা একটা হবে। আর হ্যাঁ, আপনি আর একটা কি প্রশ্ন করলেন? না, ঠিক আছে, এটাই এটাই জানতে চাইলাম যে এইটার সম্পাদনার ক্ষেত্রে কত, যে ব্যাপারটা জানতে পারলাম। এবার আমরা খুব সংক্ষেপে আপনার আরো কয়েকটা কাজ নিয়ে বলি, একটু কথা বলে নিই, জানার আগ্রহ। আপনার জীবন সিরিজের 4টে বই আছে, এখানে বিভিন্ন ব্যক্তিত্বের সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা। তো এই সিরিজটা লেখার উৎস কি, খুব সংক্ষেপে? আচ্ছা, প্রথম হচ্ছে যে হ্যাঁ সংক্ষেপে বলি যে এই মহাজীবন হচ্ছে কিন্তু প্রত্যেকটা খুব সংক্ষেপেই ওই বইটাতে রয়েছে, মানে 1-1.5 পাতার মতো করে এক একজনের লেখা, এক একজনের সম্বন্ধে লেখা, এবং সেগুলো হচ্ছে ওদের টার্নিং পয়েন্ট। মানে যে লেখাটা পড়ে সেই ব্যক্তিত্বের আহ, ব্যক্তিত্বটা বোঝা যাবে, এবং তার বিখ্যাত হবার, তার যে টেনাসিটি, তার যে ধৈর্য, সেটা বোঝা যাবে। ফলে এটা শুধু কিন্তু জীবনী নয়, ফলে প্রত্যেকটা ঘটনায় এমন একটা ঘটনা, তাদের জীবনের এমন একটা ঘটনা রয়েছে, ফলে সেই ঘটনাগুলো নিয়ে এই মহাজীবন। এবং এটা প্রথমে শুরু করেছিলেন আজকাল পত্রিকার সম্পাদক অশোক দাশগুপ্ত। উনি 12টা লেখার পরে দায়িত্বটা আমাকে দেন, আমি সেটা এগিয়ে নিয়ে যাই, এবং মোটামুটি 250-র মতো জীবনী আছে এই 4টে খণ্ডে। জীবনী মানে টার্নিং পয়েন্ট ঘটনা রয়েছে, আরো কিছু ছিল সেটা বই হয়নি। ফলে এটা এই আজকালের রবিবারে একটা ছোটদের পাতা হতো, সেইখানে এটা বেরোতো।
ফলে ফলে আমার তখন একটা নেশা হয়ে যায় যে আহ, আরো আরো আমি আমার জীবনী, আত্মজীবনী, শুধু জীবনী পড়ার একটা নেশা হয়ে যায়। আমি বারবার মানে আমার মানে অসংখ্য কালেকশন জীবনী, বাঙালি বাঙালি বিদেশি সবই আছে, তা পড়ে এবং সেখান থেকে একটা এমন ঘটনা বার করা যেটাতে তাদের বৈশিষ্ট্যটা বোঝা যাবে। এইটাই হচ্ছে এই সূত্রপাত। এবং এই প্রসঙ্গে একটা জিনিস জানিয়ে রাখি যে আমাকে আহ, দু তিনটে স্কুল থেকে জানিয়েছিল যে ওরা এই বইটা কিনেছে, এবং স্কুল শুরু হওয়ার আগে যে প্রার্থনা হয়, এই প্রার্থনার পরে প্রত্যেক দিন বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা ওই একটা একটা করে পড়ে শোনাতো ওরা। আচ্ছা আচ্ছা, মানে তথ্যমূলক একটা আসলে ওই আপনার এই একটা বইগুলো। টার্নিং পয়েন্ট, টার্নিং হ্যাঁ হ্যাঁ পয়েন্ট। হ্যাঁ, এবং সেই টার্নিং পয়েন্টটা খুব মানুষটাকে একটা টার্নিং পয়েন্ট দিয়ে ভালো করে বোঝা যাচ্ছে, এই জায়গাটা আপনি ধরতে পেরেছিলেন। এবং হ্যাঁ, এরপরে আমি যে প্রসঙ্গটা আসবো, আপনার যে বিচিত্র বিষয়ে আপনার চর্চা, তার মধ্যে একটি হচ্ছে খাবার। তো এইটা আপনার খাবার নিয়ে দুটো বই আছে, খাই কিন্তু জানি কি, এবং বাংলার খাবার, বাঙালির খাবার ইত্যাদি। তো আপনি খেতে ভালোবাসেন, ঠিক আছে। আমার যেটা প্রথম জানতে চাইবো, একটু আগে বলছিলেন যে মহাজীবন সিরিজের যে লেখা, তার মূলে আপনি যে হাউসে কাজ করতেন, সেই পত্রিকার আজকালের একটা বড় ভূমিকা আছে, তারা ওই ছোটদের পাতা করতেন সেখানে ভরাট করবার জন্য ইত্যাদি ইত্যাদি। তো এই খাওয়ার সংক্রান্ত যে বই, তার মূলেও কি সেই পত্রিকার ভূমিকা? কিছুটা ছিল, কিছুটা ছিল। তার প্রথম আমাকে বলে যে আমাদের আয়না বলে একটা 4 পাতার কোটপত্র বেরোতো, তাতে আমাকে প্রথম, এবং সেটার দায়িত্ব ছিল প্রচেত গুপ্ত, সে প্রথম আমাকে বলে যে নলেনগুড়ের সন্দেশ নিয়ে একটা লেখা লিখতে। এবং আমি নকুর নন্দীর দোকানে যাই, গিয়ে তখন মালিক ছিল না, দোকানে যারা কর্মচারী তাদেরকে জিজ্ঞেস টিজ্ঞেস করে এনে আমি একটা লেখা লিখি। এবং এটা লিখতে গিয়ে সন্দেশ কি করে এলো সেটা নিয়ে পড়াশোনা করি। এবং এই পড়াশোনা করতে গিয়ে দেখি যে বাংলায় প্রচুর রেসিপির বই আছে বাঙালির খাবারের, কিন্তু কোথাও ইতিহাস নেই। এবং সেইটা আমি খুঁজতে শুরু করি। এবং করে আমি প্রচেতকে বলি, প্রচেত আমি একটা পিঠে নিয়ে লিখবো। বলো হ্যাঁ লেখো। তো আমি পিঠে নিয়ে, আমার সন্দেশ প্রথমে, তারপর হচ্ছে পিঠে, এবং তারপরে আমার একটা নেশা হয়ে যায় যেখানে বাঙালির যে খাবার খায় তার সম্বন্ধে যদি কিছু লেখা থাকে সেগুলো পড়ার। এবং সেটা রেসিপির বইয়ের ভূমিকাও থাকতে পারে, রেসিপির মধ্যেও থাকতে পারে। ফলে বাংলা খাবার নিয়ে বই পড়ার একটা নেশা হয়ে যায়। এবং একই সঙ্গে যে বাঙালি কি খাচ্ছে তার মধ্যে ধরুন পিৎজা, চাউমিন, এই যে চীনা খাবার, মোগলাই খাবার, এগুলো নিয়েও পড়তে শুরু করি। এবং পড়তে 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 একটা সময় দেখি আমার কাছে প্রায় শখানেক বাংলা খাবারের বই জোগাড় হয়ে গেছে। এবং আমি যেটা করি যে আমরা যে খাবারগুলো খাচ্ছি, যেমন ধরুন ভাত, ডাল, চচ্চড়ি, অম্বল, চাটনি, এই খাবারের নামকরণগুলো কোথা থেকে আসছে, খাবার প্রথম কে খাচ্ছে, এটা কে তৈরি করছে, এই করতে করতে যেটা হলো, আমার এই খাই কিন্তু জানি কি, এটা ওই আজকালের আয়নায় একটা কলম প্রচেত শুরু করলো। এবং সেখানেও কিন্তু ওই সব ছোট ছোট করে ওই শর্টের 1-200 শব্দের মধ্যে এই খাবারটার প্রসঙ্গে, খাবারটার ইতিহাস, খাবারটার নামকরণ, এবং প্রথম কোথায় কোন লেখায় এই খাবারটার প্রসঙ্গ আসছে, সেটা আহ, ওই ওই কলমে বেরোতো। এবং সেটা নিয়েই খাই কিন্তু জানি কি বইটা বেরোয়। এবং সেটা আমি নিজে থেকে কোনো লেখা খুব কম আছে যেটা আমি নিজের আগ্রহে লিখেছি, এবং নিজের আগ্রহে বই তৈরি করেছি। কারণ বই করতে গেলে ধরুন কাগজে লেখা বা পত্রিকায় লেখা আর বই করার মধ্যে অনেক তফাৎ আছে। এবং আমি বই রিভিউ করতে গিয়ে তো এই তফাৎগুলো তো ধরতে পেরেছি, ফলে রিভিউ করেছি, সমালোচনা করেছি। সেই কাজটাই আমি করবো কি করে নিজে। ফলে যখনই কেউ বই করতে বলতো আমি বলতাম ও আমার দ্বারা হবে না, ও আবার রিরাইট করতে হবে। কিন্তু যখন এই খাই কিন্তু জানি কি বেরোয়, তখন ওরা জোর করে যে আপনি ওগুলো দিন, আপনি পরে রিরাইট করবেন। তা সেইগুলো নিয়েই খাই কিন্তু জানি কি বইটা বেরোয়।
আপনার দেবাশিস মুখোপাধ্যায় এই নামে যতটা পরিচিত, ঠিক পাশাপাশি দেমু নামেও আপনার সমান পরিচিতি, এবং সুদীর্ঘ দিন ধরে আজকাল পত্রিকায় ওয়ান লাইনার, এটা কি বড় জোর দুটো লাইনের একটা তথ্য থাকে, এবং আপনি অবসর নিয়েছেন, এখনো আপনি সেটা লিখে যাচ্ছেন। এই এই তথ্য আপনার আগে আজকালে কেউ লিখতো, নাকি আপনি শুরু করলেন এটা? না, প্রথমে বলি যে আপনি জানেন যে এই যে কাগজে যে কমিক্স বেরোয় বা বিভিন্ন কাগজে নানা রকম ছবি দিয়ে তথ্য বেরোয়, এগুলো এগুলো কেনা হয়, এর সিন্ডিকেট আছে। ইংরেজিতে এগুলো কেনা হয়, তবে সেগুলো অনুবাদ করে ছাপা হয়। এবং এই যে সমস্ত যত কমিক্স বেরোয় সব কিন্তু এই সিন্ডিকেট আছে, তাদের কাছ থেকে কিনে নিয়ে তারা ইংরেজিটা দিয়ে দেয়, সেটা অনুবাদ করে ছাপা হয়। আজকালে একদিন দেখলাম যে এরম ওই তথ্য বলে, তথ্য না অন্য একটা নাম দিয়ে ওইরকম চারের কলমে একটা ছোট্ট ওরম ছবি দিয়ে বেরোতে শুরু করলো। আমি তখন অশোকদাকে দিয়ে বললাম যে অশোকদা, বেশ কয়েকদিন 3-4 দিন বেরোবার পর আমি বললাম, অশোকদা সবই তো বিদেশি তথ্য, তা আমাদেরও তো নিজস্ব অনেক তথ্য রয়েছে, বাংলাতেও আছে, ভারতেও আছে, তা সেরম গুলো করুন না, সব বিদেশি থেকে এগুলো কিনে নিয়ে কেন করি, আর এগুলো অনেক টাকা দিয়ে কিনতে হয়। তখন বললেন যে হ্যাঁ, করলে তো হয়, কিন্তু কে করবে, এরম তো নেই ওদের কাছে, তো এরম ভারতীয় তথ্য নিয়ে তো কিছু নেই, বাংলাতে তো নেই। তাহলে আমি একটু চেষ্টা করব। বললো আচ্ছা, চেষ্টা করো। বলে আমি সেই শুরু করলাম। ফলে এটা তথ্য, ওই কলমটার নামই ছিল তথ্য। তার আগে কিন্তু আজকালে ছোটদের পাতায় এক একটা বিষয় ধরে আমি নানা বিষয়ে এরকম তথ্য দিতাম, তার নিচে ওই ধরুন একসঙ্গে 10টা করে তথ্য, তার নিচে দেবাশিস মুখোপাধ্যায়ের নামটা বড্ড বড় হয়ে যেত। ফলে আমি সেখানে প্রস্তাবটা দিই, ওখানে ওই দেমু নাম দিয়ে, কারণ বুদ্ধদেব বসু মু ব নিয়ে লিখতেন, পার্থ বসু প ব লিখতেন, সেই ফর্মুলাতেই আমি বলি ওই দেমু বলে, দেবাশিসের দে, মুখোপাধ্যায়ের মু বলে এটা ওই লেখা হতো। এবং ওই সেটার নাম ছিল নোট বই। নানা বিষয়, যখন যে বিষয়টা আসতো, অলিম্পিক নিয়ে হচ্ছে বা স্বাধীনতা সংগ্রাম বা দুর্গাপুজো বা ময়দান, কলকাতার জন্মদিনের সময় কলকাতা, এরকম সব তথ্য। তা আমি তখন ওই এটা ছোটদের পাতা বন্ধ হয়ে যায়, নোট বইও বন্ধ হয়ে যায়, ডেমোও বন্ধ হয়ে যায়, কিন্তু ওই তথ্য আজকালে চালু হওয়ার পরে কিন্তু প্রথম দিকে কিন্তু নাম দেওয়া হতো না তথ্যে, শুধু তথ্যটাই দেওয়া হতো। আমার মনে আছে সৌনক লাহিড়ী, সে প্রথম অশোকদাকে গিয়ে বলে যে এটা তো দেবাশিসের তো আবিষ্কারই বলা যায়, ও তো গবেষণা করে বার করছে, ওর নামটা দেওয়া উচিত। তখন অশোকদা ওই দেমু, আমি বলি যে না, নাম মানে দেবাশিস মুখোপাধ্যায় একদম নয়, দেমু। এবং সেই তথ্য আজকাল এতটাই জনপ্রিয় হয়ে যায়, এবং আজকাল থেকে তখন ওই যারা সার্কুলেশন, তারা সার্ভে করতে যেত, তো যে আজকালের কোনটা ভালো কোনটা খারাপ ইত্যাদি ইত্যাদি, এবং সেখানে অসংখ্য পাঠক বলেছে যে আমরা আজকাল প্রথম সকালবেলায় নিয়ে প্রথম খুলে আগে আমরা 4 পাতায় দেখিনি ওই তথ্যে নতুন কি তথ্য এলো, সেটা খুব ইন্টারেস্টিং এবং পাঠকের খুব প্রিয় হয়ে ওঠে। ফলে সেই দেমু প্রায় বোধহয় কত বছর, প্রায় 24-25 বছর ধরে চলছে আর কি, এখনো চেষ্টা করে যাচ্ছি। এবং সেই দেমু নামটা এতটাই জনপ্রিয় হয়ে যায় যে আজকালে কেউ আমাকে দেবাশিস বলে ডাকে না, দেমু বলে ডাকে। এবং সত্যি বলতে আমার গিন্নি, আমার মেয়েও দেমু বলেই ডাকে আর কি। আপনি কি এখনো এখনো তো আপনি অবসর নিয়েছেন, এখনো হ্যাঁ, বেরোচ্ছেন, আপনি এখনো হ্যাঁ, পাঠিয়ে যাচ্ছেন? এখনো পাঠিয়ে যাচ্ছি। ওই একসঙ্গে 10টা 12টা করে পাঠাই, ওরা আচ্ছা। শেষ হবার আগে বলে দেয়। আর এখন সুবিধা আছে, তো এখন তো আর গিয়ে দিয়ে আসতে হয় না, মেল করা যায়, হোয়াটসঅ্যাপ করা যায়, দিয়ে যাচ্ছে। এবং আমার সৌভাগ্য যে ওরা এখনো এটা ছাপছে, আজকালের পাঠক এটা পছন্দ করছে। আহ, এটা সৌভাগ্য আমার যে আমি দেবো। এবং এটা সত্যি বলতে কি, বাংলাতে এইরকম তথ্য আহ, আমি জানি না যে, আগে বলতে পারতাম, কারণ আগে আমি সমস্ত কাগজই, আমার কাজই ছিল সমস্ত সমস্ত কাগজ পড়া। বোধহয় আর কেউ সেভাবে করেনি বা করেনি করেনি। আপনার ছোটদের যে কুইজের কিছু বই আছে, একটি হচ্ছে এলো কথা কোথা থেকে, একটা জানেন,
সেই সঙ্গে একটা সিনেমার কুইজ, এটা ছোট ছোটদের জন্য নয়, সিনেমার কুইজ। 3টে বইয়ের কথা বললাম যেগুলো প্রায় কুইজ ধরনের। এগুলো কি ওই দেমুর তথ্য থেকেই আসা? না, প্রথম হচ্ছে তথ্যতে ম্যাক্সিমাম 3 লাইন কি 4 লাইন লেখা যায়, তার বেশি লেখা যায় না। কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আরো বেশি করে লিখতে হয়, নাহলে বোঝানো যায় না। ফলে এইরকম লিখতে গিয়েই আমি ছোটদের জন্য প্রথম একটা বই করি, এলো কোথা থেকে, এবং দেখবেন ওই সব বইটার এক লেখা রয়েছে 1 নম্বর, এবং কথা ছিল সে বই অন্তত পক্ষে 10টা বেরোবে, 1 2 3 4 করে, কিন্তু আহ, যাই হোক সেটা একটাই বেরিয়েছে, আর বেরোয়নি। আর জানেন, একটা সময় ওই একটা টিভি চ্যানেল, তারা কুইজ করতো বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন স্কুল, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্লাবে গিয়ে। ওরা প্রতি মাসে বোধহয় 2টো করে করতো, এবং তাদের প্রশ্ন আমি করে দিতাম, এবং তাদের আমি বলেছিলাম যে আপনারা জেনারেল কুইজ করবেন না, এবং ধরুন আপনারা খিদিরপুরে কোনো ক্লাবে বা কোনো স্কুলে কুইজ করতে যাচ্ছেন, আপনারা খিদিরপুর নিয়ে প্রশ্ন করুন। তাতে কি হবে, খিদিরপুরের প্রতি তাদের আগ্রহ জন্মাবে, এবং তারা খিদিরপুর নিয়ে পড়তে ইচ্ছা প্রকাশ করবে। বই বেরো, যদি বই থাকে ভালো, না হলে বই বেরোবার একটা চান্স থাকবে। এর ফলে আমি ওই বিষয় ধরে ধরে ওদের 20টা করে প্রশ্ন দিতাম, এবং তা থেকে ওরা 10টা প্রশ্ন করতো আর কি। আহ, এবং সেটা টিভিতে দেখানো হতো পরে। ফলে এইভাবে আমি প্রায় বছর 2 করেছি। আর আমাদের ফিল্মের পাতায় একটা কুইজ শুরু করি, ফিল্ম সংক্রান্ত, এবং 10টা করে প্রশ্ন, এবং সেখানেও কিন্তু জেনারেল না করে আমি বিষয় ধরে ধরে, কখনো কোনো পরিচালক, কখনো কোনো গায়ক, কখনো সঙ্গীত পরিচালক, কখনো ধরুন স্বাধীনতা সংগ্রামে বাংলা ছবি, বা আহ, আহ, খেলা নিয়ে, দুর্গা পুজো নিয়ে, কালী পুজো নিয়ে কি কি সিনেমা, গান, এইসব নিয়ে প্রশ্ন করেছি। তারই সংকলন হচ্ছে, জানেন, সেটা যখন বেরোয় তখন আমাদের এই কুইজটা চলছে, এবং পরে কিন্তু ওই এটা একটু বড় করে আরো প্রায় সমস্ত কুইজগুলো নিয়ে ওই আরেকটি বই বেরোয়, 2টো বই কুইজের বেরোয় আমার। একটু আগে কথা হচ্ছিল দেমু নিয়ে, যে আপনার নামটা এত বেশি আপনার বাড়ির লোক করে, এবং আমি দেখছিলাম আপনার যে মৌলিক বই, মানে সম্পাদনার রাধা প্রসাদ গুপ্তের বইটি বাদ দিলে যে বইটি বেরিয়েছে দেমু নামেই, বইটির নামকরণে দেমুর নানান রকম। এটি ফেসবুকে আপনার যে বিভিন্ন রকম পোস্ট, সেটাই ফেসবুকে সংস্কৃতি চর্চায় মানে ফেসবুকের অবদান কতটা, এই প্রসঙ্গে জানতে চাইবো। আমরা একদম শেষ পর্বে এসে গেছি, এবং ফেসবুকে যদি আপনি মানে ফেসবুক না থাকতো তাহলে আপনার এই বইটা বেরোতো? না, এ বই বেরোতো না। দেখুন, ফেসবুকটা আমার ডায়েরি। আমি আপনাকে বারবার বলেছি যে আমার লিখতে ইচ্ছা করে না, আর বড় লেখা লিখতে একদমই ইচ্ছা করে না, কারণ আমার প্রচুর অভিজ্ঞতা হয়েছে যে আমি বড় লেখা, আমাকে অফিস থেকে লিখতে বলেছে, লিখেছে, কিন্তু সেই লেখা যখন বেরিয়েছে দেখেছি ড্রাস্টিক্যালি কাটা গেছে। এবং আপনারা জানেন যে কাগজে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে বিজ্ঞাপন। ফলে বিজ্ঞাপন এসে গেলে কাটছাট করতেই হতো। ফলে বড় লেখা লিখতে আমার প্রচন্ড অনীহা। আর এখন যেটা হয় যে ছোট ছোট লেখা লিখতে ইচ্ছে করে। আর ফেসবুক হওয়ার পর দেখেছি আমি যে লিখতে ইচ্ছা করে, জানাতে ইচ্ছা করে, বিশেষ করে তথ্যমূলক কিছু লেখা। আর ফলে হয় কি, আমার কোনো কিছু লেখার ইচ্ছে হলে সঙ্গে সঙ্গে সেটা ফেসবুকে লিখে ফেলি। ফলে প্রকাশক বা অন্য কোনো সম্পাদকের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না আমাকে। ফলে এটা আমার একটা নেশা হয়ে যায়। এবং আমি আর একটা জিনিস দেখেছি, আমার ডায়েরি লেখার অভ্যেস নেই। ফলে আমার যাবতীয় কার্যাবলী, মানে কোথায় কি বলতে যাচ্ছি, কোথায় কি লিখছি, সেগুলো ফেসবুকে দিয়ে দিই। ফলে এটা আমার ডায়েরির কাজটা মিটে যায়। আর যে কোনো বিষয়, যেমন ধরুন আমি যখনই, ধরুন জগদ্ধাত্রী পুজো হচ্ছে, ফলে আমার জগদ্ধাত্রী পুজোর যখন মূর্তি তৈরি হচ্ছে, আমি শোলা কাজ, যখন শোলা সাজানো হচ্ছে, মূর্তির সাজসজ্জা হচ্ছে, আমি গিয়ে তাদের কিছু প্রশ্ন করছি, এবং গিয়ে দেখছি যে শোলার প্রত্যেকটা গয়নার, মাকে যেগুলো পরানো হচ্ছে, তার প্রত্যেকটার নাম আছে, প্রত্যেকটা, ইচ অ্যান্ড এভরি। সে কান থেকে শুরু করে মাথার টিকলি, কানের দুলের
মানে 5টা অংশ আছে, হাড়ের 4টে অংশ আছে, এবং সেগুলো নিয়ে আমার মনে হলো বা এগুলো তো চমৎকার, আর ফেসবুকে লিখে দিলাম। আমি দুর্গাপুজো নিয়ে আমার মনে হয়েছে যে একটা লেখা দরকার, যে দুর্গাপুজোর যে মন্ত্র বা দুর্গাপুজোর ভোগ একটা ছোট করে লিখে দিলাম। মানে এগুলো কি ম্যাক্সিমাম 200-250 শব্দ বা তারও কম, এবং ফলে এই লেখাগুলো লোকে পড়ছে, জানছে। এবং আর একটা কি জানেন, আপনি যত বড় লেখকই হন না কেন, সে সত্যজিৎ রায় থেকে আশাপূর্ণা দেবী থেকে দেবাশিস মুখোপাধ্যায়, প্রত্যেকেই চায় লিখলে তার একটা ফিডব্যাক আসুক, লোকে পড়ে জানা কেমন লেগেছে। আর ফেসবুকের ফিডব্যাকটা তো সঙ্গে সঙ্গে এই একটা প্রচন্ড নেশা। ফলে কারোর ভালো লাগছে, কেউ সমালোচনা করছে, তা থেকে আমি শিখতে পারছি। ফলে এই লেখাগুলো আমি পরপর লিখে যেতাম, এবং তাতে কিন্তু আমি এটা যে বই হবে আমি জীবনে ভাবিনি। এর জন্যে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি রোহন কুদ্দুস এবং সরোজ দরবার। সরোজ দরবার প্রথম ফোন করে আমাকে জানায় যে আমরা এটা নিয়ে বই করতে চাই। আমি ভেবেছিলাম কোনো বন্ধু বোধহয় ইয়ার্কি মারছে। তা ওরাই এটা আহ, পুরো লেখাগুলো কম্পোজ করে আমাকে দেয়, এবং আমি সেটাই আবার এডিট করি। তার সঙ্গে আমার আরো কিছু পুরনো কিছু বইয়ের রিভিউ, কিছু ডাক টিকিট নিয়ে লেখা, এই সমস্ত নিয়ে আমার ওই ডেমোর নানা রকম বইটা বেরোয়। দেবাশিস দা, আমার আজকের শোয়ের একেবারে শেষ প্রশ্ন। বারবার করে আজকালের কথা এসেছে, আপনার পত্রিকার কথা এসেছে, যে খবরের কাগজে কাজ করতেন, এবং তা না হলে বহু বই যেগুলো বা বহু গবেষণা, বহু কাজ আমরা পেতাম না যদি আজকালের চাপ না থাকতো বা ইত্যাদি। তো একটা জিনিস আমরা সকলেই জানি, আদর্শের জায়গা থেকে আজকালের একটা পরিবর্তন ঘটেছে। মানে খুব পাতি বাংলায় যদি পাল্টি খাওয়া বলি, এই ব্যাপারটাকে আপনি কোন চোখে দেখেন, প্রথম প্রশ্ন। আর 2 নম্বর, শুধুই কি অস্তিত্ব রক্ষার জন্য এই পরিবর্তন? আচ্ছা, আমি এইটা বলার আগে, এই উত্তরটা দেবার আগে, এই উত্তরটা আহ, খুবই সামান্য। সামান্য এই কারণে, দেখুন, ব্রেক্টের একটা কথা ছিল যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষ যদি রাজনীতি না করে, তাকে রাজনীতি করতেই হবে। রাজনীতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। আপনি যদি রাজনীতি না করেন, তাহলে একটি অযোগ্য লোক নেতা হিসেবে বসবে। আপনি যদি রাজনীতি না করেন, জিনিসের দাম বাড়বে। ফলে রাজনীতি আপনাকে করতেই হবে, সে আপনি যে রাজনীতি করুন। এবং আমরা যে সময়ের মানুষ, সেই সময়ে আমরা খুব স্বাভাবিক কারণে একটু বামপন্থী হয়ে গিয়েছিলাম। এবং বামপন্থী মানেই যে আমি একটা দলে কাজ করবো তা তো নয়। বামপন্থী মানে আমার দর্শনটা হবে। ফলে সেইখানে করতে গিয়ে আমরা আজকালকে ভালোবেসে ফেলেছিলাম, আজকাল যে দর্শনে বিশ্বাস করত। কিন্তু অস্তিত্ব রক্ষার জন্যই, একদমই তাই। এটা আমার বলার অধিকারই নেই যে আজকাল কেন এরকম হলো ইত্যাদি। কিন্তু হ্যাঁ, আমরা আজকালকে ভালোবেসেছিলাম। আজকালে তো আমি প্রায় প্রথম থেকে রয়েছি, 2 মাস থেকে। আজকাল শুরু হবার 2 মাস পর আমি জয়েন করি। তখন থেকে রয়েছি। ফলে আজকাল আমাদের কাছে ভালোবাসার কাগজ ছিল। আজকাল আমাদের কাছে শুধু অফিস ছিল না। এবং বিশ্বাস করবেন না, যখন সান্ধ্য আজকাল প্রথম বেরিয়েছিল বই মেলার সময়, ওই কটা জিনিস সান্ধ্য আজকাল বেরোতো। সেই আজকাল শুধু আমরা করতাম না, আমরা বিক্রি করতাম বই মেলাতে। শুধু আমি নয়, আমি, জ্যোতির্ময় দত্ত, সৌনক লাহিড়ী, ভাস্কর পাল, এরা সবাই কাগজ বিক্রি করতো হাতে নিয়ে। ফলে এইরকম একটা ভালোবাসা থেকে আহ, যখন একটু অন্যরকম জায়গায় চলে গেল, ফলে একটু খারাপ লাগবে। কিন্তু আজকাল আমাদের কাগজ, আমার কাগজ। কিন্তু আর একটা কথা, আমি এই প্রসঙ্গে একটু আমি বলতে আমার ইচ্ছে করছে, একটু বলতে চাইছি আমি, এবং আমি আপনার মারফত লোককে জানাতে চাইছি। দেখুন, আজকাল আমার এই সত্যজিৎ নিয়ে যে কাজকর্মর কথা আপনি বললেন, আমার মুখ দিয়ে যেগুলো বেরোলো আর কি, পাঠক তো, শ্রোতারা জানলো, দর্শক জানলো, পরে পাঠকও জানবে।
এবং এখন অনেকেই কিন্তু আমাকে সত্যজিৎ বিশেষজ্ঞ হিসেবে অপমান করার চেষ্টা করে, এবং সেটা আমাকে আহ, কি বলবো, আমার আমার এই কাজটা তারা আহ, আহ, নিতে চায় না মানে তারা অস্বীকার করতে চায়। কিন্তু আমি ওটা জানতাম না। আমাকে আমার এক বন্ধু আহ, আমাকে এটা দেখিয়েছে প্রথমে। সেটা হচ্ছে যে উইকিম্যাপিয়াতে আহ, আমার বাড়ির নাম জিরানিয়া, এবং আপনি উইকিম্যাপিয়াতে আমাকে সে দেখালো, সে আমার বাড়িতে আসবে বলে খুঁজছিল। তো উইকিম্যাপিয়াতে চন্দননগরের জিরানিয়া আমার বাড়ির নাম ঠিকানা খুঁজতে গিয়ে দেখে উইকিম্যাপিয়াতে লেখা আছে জিরানিয়া, this place belonging to a person who has done extensive work on Satyajit Ray, the greatest creator in the history of celluloid. এইটা লেখা আছে, এবং এটা কিন্তু আমি লিখিনি, আমি জানি না। এটা যারা উইকিম্যাপিয়া করেছে তারাই লিখেছে। এবং আর একটা জিনিস আমার বলতে ইচ্ছা করছে, আপনাকে একটু জানিয়ে রাখি। এই সব ছাড়া, বই ছাড়াও আমার দুটি হবি আছে। একটা হচ্ছে বাংলা ফিল্মের বুকলেট সংগ্রহ, আর একটা হচ্ছে বুকমার্ক সংগ্রহ। এবং বাংলা ফিল্মের বুকলেট নিয়ে, এই বুকলেটের অবদান কি, এখন আর এসব পাওয়া যায় না, সেই নিয়ে কিন্তু প্রথম আমি একটি খুব বড় প্রবন্ধ লিখি আজকাল শারদীয়া সংখ্যায়, এবং সেই কাজ আমি এখনো চালিয়ে যাচ্ছি। এই বুকলেটে, বাংলা ফিল্মে বুকলেটের অবদান এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে। ফলে এইটুকু আমি মানে আমি একটু আগ বাড়িয়েই আপনাকে একটু বলতে চাইলাম, এইটুকু, ব্যাস। দেবাশিস দা, এইখানে আমি একটু কনক্লুড করব। প্রথম কথা হচ্ছে, আপনি যেটা বলছিলেন আমার খুব ভালো লাগছিল, যে আজকালের যে আদর্শ, সেই আদর্শ আসলে আজকালের আদর্শ শুধু নয়। আপনাদের মতো যারা সেই সময় অনেক তরুণ তরুণ তুর্কি সংস্কৃতি মনস্ক মানুষ, যারা অন্যভাবে দেখতে চাইছিলেন সমাজকে, রাজনীতিকে, অন্য কিছু করতে চাইছিলেন, সকলের সমাজ মানুষ প্রায় জড়িয়ে গিয়েছিল, ব্যক্তি মানুষ আর ছিল না। তাই আপনারা নিজেরা বইমেলায় গিয়ে বলছিলেন যে আপনারা পত্রিকা বিক্রি করছেন। খুব ইন্টারেস্টিং। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভাষা ও ভবিষ্যৎ যে কাজটা করতে চাইছি, আমরা আসলে আর্কাইভের কাজ করছি। আজকের দিনে আমরা এর মধ্যে আমাদের এই শোয়ে অনেক অতিথি এসেছেন, অনেকের সঙ্গে আড্ডা দিয়েছি, কিন্তু সকলের সঙ্গে আড্ডা দেওয়ার আর আপনার সঙ্গে আড্ডা দেওয়ার তফাৎ আছে। আমি বারবার করে বলেছিলাম যে সত্যজিতের আপনার বাড়িটা, এক্ষুনি আপনি শেষ যেটা বললেন যে উইকিপিডিয়ায় যেটা লেখা আছে জিরানি, উইকিম্যাপিয়াতে জিরানিয়া সম্পর্কে যে বলা আছে, আসলে সেখানেও কিন্তু সেই আর্কাইভের জায়গাটা আসছে, যে সত্যজিৎ রায়কে নিয়ে আর্কাইভ করেছে। কিন্তু এই যা দিন আসছে, আমরা ধীরে ধীরে ডিজিটালাইজড হয়ে যাচ্ছি। ভবিষ্যতে সবকিছুকেই ডিজিটাল করতে হবে। ভাষা ও ভবিষ্যৎ এরকম একটা ভাবনা থেকে সমস্ত অনুষ্ঠান করছে। বাংলা ভাষা ও সাহিত্যকে, সংস্কৃতি চর্চার বিশেষ আমাদের নানান রকম প্রোগ্রাম আছে, তার মধ্যে একটি কথায় কথায় অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে আমরা বাংলা সাহিত্য সংস্কৃতি জগতের বিশেষ বিশেষ ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলি। এই কারণে কথা বলি যে তাদের কাজগুলো হয়তো দুদিন পরে হারিয়ে যাবে, কিন্তু তারা কি ধরনের কাজ করেছেন ভবিষ্যৎ পাঠকের কাছে, ভবিষ্যৎ অডিয়েন্সের কাছে যদি পৌঁছতে পারে, সেই চেষ্টা করি। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, বলাই বাহুল্য, এবং বহু কথা না বলা থেকে গেল। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সত্যি বলছি, মানে আপনি যেভাবে প্রশ্নগুলো করলেন, তাতে আমার অনেক কথা বেরিয়ে এলো, যেগুলো যে আমি যে আমার মনের মধ্যে রয়েছে তাই জানতাম না, সেগুলো বেরিয়ে এলো। এবং আপনারা যে কাজটা করছেন সত্যি ভীষণ গুরুত্বপূর্ণ কাজ। আমি আপনাদের বেশ কয়েকজনের সাক্ষাৎকার দেখেছি, শুনেছি, এবং সত্যি আপনারা কাজটা করুন, সত্যি খুব ভালো লাগবে। এবং এটা শুধু কাজ নয়, জানেন তো, এটা শুধু ইন্টারভিউ নয়, এটা শুধু ইউটিউবেও নয়, এটা কিন্তু একটা সমাজ চেতনার কাজ, এটা একটা সামাজিক দায়িত্ব নিয়ে কাজ। ফলে আপনাদেরও অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা খুব ভালো থাকুন এবং আরো অসংখ্য লোকের এরকম সাক্ষাৎকার নিন আপনারা, আমরা নিত্য হব। আপনার শুভেচ্ছা আমাদের
পথ চলাকে শুভেচ্ছাকে পাথেয় করে আমরা এগিয়ে যাব।